আমাদের মনের ভেতর যে হাজারো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ঘুরপাক খায় সেগুলো আসলে কোথা থেকে আসে? চলেন আজ এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। আমরা যে জিনিসগুলো খুব করে চাই সেই চাওয়াগুলো কি সত্যিই আমাদের নিজেদের, নাকি অন্য কোথাও থেকে আমাদের মনে জায়গা করে নিয়েছে? এরকম তো হয়ই, তাই না? একটা কিছু পাওয়ার ইচ্ছা এতটাই তীব্র হয়ে ওঠে যে সারাক্ষণ সেটাই মাথায় ঘুরতে থাকে। এই অনুভূতিটা মনে হয় আমাদের সবারই খুব পরিচিত। হতে পারে সেটা একটা দামি নতুন ব্র্যান্ডের ঘড়ি কিংবা বাজারের সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন। প্রায় দেখা যায় এই ধরনের জিনিসগুলোই আমাদের তীব্র আকাঙ্ক্ষার কেন্দ্রে চলে আসে। কিন্তু আসল চাওয়াটা কি শুধুই এই জিনিসগুলো? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি, এই যে আমরা কিছু একটা চাই তার পেছনের আসল কারণটা কি। কারণ অনেক সময়ই যা আমরা বাইরে থেকে দেখি, ভেতরের গল্পটা তার চেয়ে অনেক বেশি জটিল। এখন এই কথাটা একটু চমকে দেওয়ার মতো। যদি এমন হয় যে জিনিসটা পাওয়ার জন্য এত ইচ্ছা, মানে ওই ঘড়িটা, সেটা আসলে আসল লক্ষ্যই না, এই ধারণাটা আমাদের এতদিনের ভাবনাকে একটু নাড়িয়ে দেয়, তাই না? সত্যি বলতে মানুষ আসলে ঘড়িটাকে চায় না, চায় ওই ঘড়িটা পরার পরের অনুভূতিটাকে। আমরা আসলে চাই সফল হওয়ার অনুভূতি, নিজেকে পরিপূর্ণ ভাবার একটা বোধ, বা হয়তো অন্যদের কাছ থেকে পাওয়া প্রশংসা। আমরা মনে মনে একটা ছবি এঁকে ফেলি যেখানে ওই জিনিসটা আমাদের কাছে আছে, আর আমরা সেই ছবির মধ্যে নিজেকে দেখতে চাই। আর এই গভীর ভাবনাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা এমন একটা শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলছি যা আমাদের বলছে যে আমাদের বেশিরভাগ ইচ্ছাই হয়তো আমাদের ভেতর থেকে আসে না, বরং আমরা চারপাশ থেকে সেগুলো ধার করি। তো প্রশ্ন হলো, এই ধার করা ইচ্ছাগুলো কিভাবে তৈরি হয়? চলুন পরের অংশে আমরা সেই মানসিক প্রক্রিয়াটা একটু দেখি যা আমাদের ভেতরে এই চাওয়াগুলোকে জন্ম দেয় আর একটা শেষ না হওয়া চক্রের মধ্যে আমাদের আটকে ফেলে। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু মারাত্মক কার্যকর। প্রথমে আমরা কিছু একটা দেখি, হয়তো কোনো বিজ্ঞাপনে বা সোশ্যাল মিডিয়ায় কোনো বন্ধুর ছবিতে। এরপর প্রায় নিজের অজান্তেই আমরা তুলনা করতে শুরু করি, ওর ওটা আছে, আমার নেই। আর এই তুলনা থেকেই জন্ম নেয় একটা অভাববোধ। সেই শূন্যতা পূরণ করার তাগিদ থেকেই তীব্র আকাঙ্ক্ষার জন্ম হয়। আর এই চক্রের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? এটা ঠিক একটা মরীচিকার পেছনে ছোটার মতো। একটা ইচ্ছা পূরণ হলে কিছুক্ষণের জন্য হয়তো ভালো লাগে, কিন্তু মনটা সাথে সাথে আবার নতুন কোনো মরীচিকার দিকে ছুটতে শুরু করে। এই দৌড় যেন শেষই হয় না। চলুন এবার এই সমস্যাটাকে সরাসরি তার নামে ডাকা যাক, কারণ সমস্যাটা চিনতে পারা সমাধানের প্রথম ধাপ। এই অবস্থাকেই বলা যেতে পারে প্রভাবের দাসত্ব। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে আমরা ভাবি যে আমরা স্বাধীনভাবে কিছু পছন্দ করছি, কিন্তু আসলে আমাদের পছন্দগুলো বিজ্ঞাপন, সমাজ বা অন্যকে দেখে তৈরি হচ্ছে। এটা শুধু জিনিসপত্র কেনার ক্ষেত্রেই সত্যি নয়। আমরা কেমন জীবন চাই বা কেমন হতে চাই, সবকিছুই এর দ্বারা প্রভাবিত হতে পারে। নিজেকে একবার এই প্রশ্নটা করে দেখাটা খুব জরুরি। একটু ভাবুন তো, যদি পৃথিবীতে আর কেউ না থাকত, কাউকে দেখানোর বা কারোর থেকে প্রশংসা পাওয়ার কোনো ব্যাপারই না থাকত, তাহলেও কি এই জিনিসটা এতটা চাইতেন? উত্তর যদি না হয়, তাহলে সম্ভবত ইচ্ছাটা আপনার নিজের নয়, ধার কর। তাহলে দেখুন, এই দুই ধরনের ইচ্ছার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একদিকে আছে ধার করা ইচ্ছা, যা আসে তুলনা আর অভাববোধ থেকে এবং আমাদের একটা মানসিক দাসত্বের দিকে ঠেলে দেয়। আর অন্যদিকে আছে খাঁটি ইচ্ছা, যা আসে নিজের ভেতরকার আনন্দ বা আসল প্রয়োজন থেকে, এবং এটাই আমাদের সত্যিকারের মুক্তির দিকে নিয়ে যায়। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? এখন আমরা সেই সমাধানের দিকেই যাব যা আমাদের এই চক্র ভাঙতে সাহায্য করতে পারে। মুক্তির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সচেতনভাবে একটু থামা। যখনই কোনো তীব্র ইচ্ছা মনে ধাক্কা দেবে, হুট করে সেটার পেছনে না ছুটে জাস্ট একটু থমকে দাঁড়ানো। তারপর একজন দর্শকের মতো কোনো ভালো মন্দের বিচার না করে শুধু ইচ্ছাটাকে দেখা, নিজেকে প্রশ্ন করা, আচ্ছা এই ইচ্ছাটা এলো কোথা থেকে? এই সচেতনতাই হল মুক্তির চাবিকাঠি। আর এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মুক্তি মানে কিন্তু ইচ্ছাকে জোর করে থামিয়ে দেওয়া নয়।
ইচ্ছা মনের স্বাভাবিক একটা ধর্ম। আসল লক্ষ্য হলো এটা বোঝা যে কেন এবং কখন ইচ্ছার নদীতে বন্যা আসে। কারণটা বুঝতে পারলেই আমরা আর সেই স্রোতে ভেসে যাব না। চলুন এবার আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গভীর ধারণার দিকে যাওয়া যাক। এটাই আসলে মুক্তির চূড়ান্ত ধাপ। এটাই হলো মূল উপলব্ধি। আমাদের আসল আমি বা আসল সত্তা আমাদের মাথায় আসা যাওয়া করা হাজারো চিন্তা বা আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ আলাদা। আমরা সেগুলোকে দেখতে পারি, কিন্তু আমরা সেগুলো নই। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে, আমাদের চিন্তা, আবেগ বা ইচ্ছা এগুলো হলো আকাশের মেঘের মতো। এগুলো আসে, কিছুক্ষণ থাকে, আবার চলেও যায়। কিন্তু আমরা তো মেঘ নই। আমরা হলাম সেই আকাশ, বিশাল, স্থির আর সচেতন, যা এই মেঘগুলোকে আসতে এবং যেতে দেখে। আর মনের এই অবস্থাকেই বলা হয় সাক্ষী ভাব। যখন আমরা এই সাক্ষী বা পর্যবেক্ষিক হয়ে উঠতে পারি, তখন আমরা আর আমাদের চাওয়া পাওয়ার অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল থাকি না। আমরা জীবনের চালকের আসনে ফিরে আসি। সুতরাং আজকের পুরো আলোচনার সারমর্ম এটাই। আসল স্বাধীনতা ঠিক তখনই শুরু হয় যখন কেউ এটা উপলব্ধি করতে পারে যে সে তার চিন্তা বা ইচ্ছার ঊর্ধ্বে এক স্থির চেতনা। সে মেঘ নয়, সে আকাশ। এই বিশ্লেষণটি শেষ করার আগে চলুন নিজেকে এই প্রশ্নটা করা যাক। এই মুহূর্তে যে জিনিসটা খুব করে পেতে ইচ্ছে করছে সেটার কথা ভাবুন। এবার নিজেকে প্রশ্ন করুন, এই ইচ্ছাটা কি আসলেই ওই বস্তুটার জন্য, নাকি ওই বস্তুটার সাথে জুড়ে থাকা কোনো সামাজিক স্ট্যাটাস বা মানসিক গল্পের জন্য?